ওয়ালাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানবো তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী সমাধান। পৃষ্ঠা হচ্ছে 10, 11 এবং 12 নং পৃষ্ঠা অনুশীলনী সমাধান। তো আমরা সমাধানে চলে যাই। তো প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে সঠিক উত্তর। তো চলো এই সঠিক উত্তরগুলোর মূল উত্তর আমরা দেখে আসি। দেখতে পাচ্ছ কোনটি মলাস্কা পর্বের প্রাণী? উত্তর হচ্ছে ঝিনুক। এরপরে প্রশ্ন স্কাইফা ও হাইড্রা উভয়ই, এর উত্তর হচ্ছে 2 এবং 3। এরপরে প্রশ্ন চোখের কোন প্রাণীটি অমেরুদণ্ডী? এর উত্তর হচ্ছে ক। এরপর উড়তে পারে, এর উত্তর হচ্ছে ক। শিক্ষার্থীরা এরপরে 12 নম্বর পৃষ্ঠায় রয়েছে 2টি সৃজনশীল প্রশ্ন এবং 3টি সংক্ষিপ্ত প্রশ্ন। চলো এগুলোর উত্তর আমরা দেখে আসি। তো দেখতে পাচ্ছ প্রথমে সৃজনশীল প্রশ্ন, শ্রেণীবিন্যাস কাকে বলে? উত্তর হচ্ছে বিশাল জীবজগৎকে সহজে সুশৃঙ্খলভাবে জানার জন্য এদের বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। এরপরে প্রশ্ন সিলেন্টেরন কি ব্যাখ্যা করো? এর উত্তর নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বরকে সিলেন্টেরল বলে। জেলিফিশ, হাইড্রা ইত্যাদি প্রাণীদের শরীরে এটি পাওয়া যায়। এটির মাধ্যমে দেহে পানি চলাচল করে, যা কোষগুলোর জন্য পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে। এটি একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। এরপরে প্রশ্ন পি প্রাণীটি কোন পর্বের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো? এর উত্তর উদ্দীপকের চিত্রের পি প্রাণীটি হলো ঘাস ফড়িং এবং এটি আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। আর্থ্রোপোডা হলো প্রাণী জগতের বৃহত্তম পর্ব। এই পর্বে প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য হলো এদের দেহ বিভিন্ন অংশে বিভক্ত থাকে এবং দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে। উদ্দীপকের পি প্রাণীটির চিত্র অর্থাৎ ঘাসফড়িং এর দেহ পর্যালোচনা করলে দেখা যায় যে এর দেহ, মস্তক, বক্ষ ও উদর এই 3টি অংশে বিভক্ত। এদের দেহে সন্ধিযুক্ত পা বিদ্যমান এবং এই প্রাণীর মস্তকে অ্যান্টেনা রয়েছে। ঘাসফড়িং এর শরীরের এ সকল বৈশিষ্ট্য আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সাথে হুবহু মিলে যায়। তাই বলা যায় পি প্রাণীটি অর্থাৎ ঘাসফড়িং নিঃসন্দেহে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। এরপরে প্রশ্ন হচ্ছে কিউ ও আর প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করা। এর উত্তর হচ্ছে উদ্দীপকের কিউ প্রাণীটি হলো পক্ষীকুল শ্রেণীর এবং আর প্রাণীটি হলো বাঘ, যা স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত। মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিভাগ তাদের দৈহিক গঠন, প্রজনন, শ্বসন প্রক্রিয়া ও জীবন ধারণের পদ্ধতির উপর ভিত্তি করে করা হয়। তাই সকল মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীগত দৈহিক গঠনের পার্থক্য পরিলক্ষিত হয়। উদ্দীপকের প্রাণী দুটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যায় 1. পক্ষীকুল শ্রেণী প্রাণীদের ক্ষেত্রে দেহ পালক দিয়ে আবৃত, কিন্তু স্তন্যপায়ী শ্রেণীর সদস্য বাঘের দেহ লোম দিয়ে আবৃত। পাখির ক্ষেত্রে সামনের পা দুটি ডানা রূপান্তরিত হয়েছে, যা ওড়ার জন্য ব্যবহৃত হয়, কিন্তু বাঘের 4টি পাই হাঁটা বা দৌড়ানোর কাজে লাগে। পাখির চোয়ালেতে কোনো দাঁত নেই, এটি শক্ত চরণতে রূপান্তরিত হয়, কিন্তু বাঘের চোয়ালে মাংস ছিঁড়ে খাওয়ার জন্য ভিন্ন ভিন্ন গঠনের দাঁত থাকে। পাখি শ্রেণীর প্রাণীরা ডিম পাড়ে, কিন্তু বাঘ শ্রেণীর প্রাণীরা সন্তান প্রসব করে, ব্যতিক্রম প্লান্টিপাস। তারপর সুতরাং উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে কিউ ও আর প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে রয়েছে। এরপর 2 নম্বর সৃজনশীল প্রশ্ন অরীয় প্রতিসম প্রাণী কাকে বলে? এর উত্তর হচ্ছে যে প্রাণী দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিক বার সমান 2 অংশে ভাগ করা যায় তাকে অরীয় প্রতিসম প্রাণী বলে। এরপরে প্রশ্ন শিখা অঙ্গ কি ব্যাখ্যা করো? এর উত্তর হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের দেহে রেচন কাজের জন্য যে বিশেষ অঙ্গ থাকে তাকে শিখা অঙ্গ বলে। এটিকে শিখা কোষ বা ফ্লেমিং সেল বলা হয়। শিখা অঙ্গ হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের রেচনতন্ত্রের প্রধান অংশ। এরপরে প্রশ্ন এম প্রাণীটি কোন পর্বের প্রাণী ব্যাখ্যা করো? এর উত্তর হচ্ছে এম প্রাণীটি হলো গোলকিমি, যা নেমাটোডা পর্বের অন্তর্ভুক্ত। নিম্নে নেমাটোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো দেহ নলাকার, অপুরু ত্বক দ্বারা আবৃত,
পুষ্টিক নালী সম্পূর্ণ মুখ ও পায়ুছিদ্র উপস্থিত, শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত, সাধারণত একলিঙ্গ, দেহ গহ্বর পর অনাবৃত ও প্রকৃত সিলোম নেই। এরপরে প্রশ্ন, এন ও অ উভয় পরজীবী কিন্তু ভিন্ন পর্বে প্রাণী বিশ্লেষণ করে। এর উত্তর হচ্ছে উদ্দীপকের এন প্রাণীটি হলো শামুক, যা মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। অপরদিকে অ প্রাণীটি হলো ফিতাকৃমি, যা প্লাটিহেলমিনথেস পর্বে অন্তর্ভুক্ত। শ্রেণীবিন্যাসে প্রাণীদের পর্ব নির্ধারণ করা হয় তাদের অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠনের উপর ভিত্তি করে। মোলাস্কা পর্বে প্রাণীদের দেহ নরম খোলসযুক্ত হয়, অন্যদিকে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা চ্যাপ্টা দেহের অধিকারী এবং রেচনতন্ত্র হিসাবে শিখাকোষ ধারণ করে। শামুকের সাধারণ বৈশিষ্ট্যসমূহ: এদের দেহ নরম, এদের দেহ শক্ত খোলসে আবৃত, দেহ পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে, ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ফিতাকৃমির সাধারণ বৈশিষ্ট্যসমূহ: দেহ চ্যাপ্টা ও উভলিঙ্গিক, দেহ পুরু কিউটিকল আবৃত, দেহের চূষক ও আংটা থাকে, দেহে রেচন অঙ্গ হিসাবে শিখা অঙ্গ উপস্থিত, এদের পুষ্টিতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। উপরোক্ত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বলা যায় যে উদ্দীপকের প্রাণী ও অর্থাৎ ফিতাকৃমি প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য প্রদর্শন করে, যা মূলত এক প্রকার পরজীবী, কিন্তু এন অর্থাৎ শামুক এর দৈহিক বৈশিষ্ট্য প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব মোলাস্কাকে নির্দেশ করে, যার প্রায় সবাই সামুদ্রিক ও কতিপয় পাহাড়, বন, জঙ্গল, স্বাদু পানিতে বাস করে। সুতরাং এন ও অ ভিন্ন ভিন্ন পর্বের প্রাণী। এরপরে প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, নিডোসাইট কি ব্যাখ্যা করো? তো নিডোসাইট হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ যা নিডারিয়া পর্বের প্রাণীদের একটোডার্মে দেখা যায়। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। এরপরে প্রশ্ন, বৈজ্ঞানিক নামের প্রয়োজনীয়তা কি ব্যাখ্যা করো? উত্তর, বৈজ্ঞানিক নামের প্রধান প্রয়োজনীয়তা হলো আন্তর্জাতিকভাবে কোন জীবকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা। সাধারণত স্থানীয়ভাবে অঞ্চলভেদে একই জীবের ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে। এটি আন্তর্জাতিক ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি করতে পারে, কিন্তু দ্বিপদ বা বৈজ্ঞানিক ভাবে নামকরণের ফলে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের একটি নির্দিষ্ট জীবকে একই নামে চিনতে পারে। এর ফলে একটি নির্দিষ্ট জীবের ক্ষেত্রে তথ্য আদান প্রদান ও গবেষণা সহজতর হয়। এরপরে প্রশ্ন, ব্রাঞ্চিওস্টোমাকে সেফালোকর্ডাটায় স্থান দেওয়া হয়েছে কেন ব্যাখ্যা করো? উত্তর হচ্ছে, ব্রাঞ্চিওস্টোমা নামক প্রাণীটিকে কর্ডাটা পর্বের সেফালোকর্ডাটা উপপর্বে স্থান দেওয়ার মূল কারণ হলো এদের দেহ নোটোকর্ডের স্থায়িত্ব। কর্ডাটা পর্বের অন্য দুই উপপর্ব থেকে সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীরা সম্পূর্ণ ভিন্ন। এই উপপর্বের প্রাণীদের দেহে সারা জীবনই নোটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া ব্রাঞ্চিওস্টোমা এর দেহ দেখতে অনেকটা মাছের মতো, যা সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীদের একটি সাধারণ বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। বিজ্ঞান বইয়ের আর কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।